হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলাদেশ সুমন ব্লগারের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শনিবারের ব্লগটা শেয়ার করব। শনিবারে আমি সারাদিন কি করি সেটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসলে সারাদিন তো অনেক কাজই করা হয়, কিন্তু 15 মিনিট 20 মিনিট কিংবা 10 মিনিট ভিডিওর মধ্যে কিন্তু সব কিছু তুলে ধরা সম্ভব হয় না। তারপরও যেতটুকু পেরেছি আমি চেষ্টা করেছি আপনাদের সাথে শেয়ার করার। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লাগবে। আমার ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকে আমি দুপুরে রান্না করব রুই মাছ দিয়ে ফুলকপি, মূলা, তারপর হচ্ছে সিম দিয়ে রান্না করব। তারপর হচ্ছে আমি মূলা শাক ভাজি করব। এটাই তারপর আমার দুপুরের মেনু। তারপর হচ্ছে আমি চুলার মধ্যে ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। আমি সব সময় যখনই রান্না করতে আসি তখনই আমি ভাত আর ডালটা বসিয়ে দিই প্রথমে, এরপর আমি বাকি কাজগুলো সেরে নিই। যেমন ধরুন, আমি ভাত আর ডালটা বসানোর পরে রুই মাছটা ভালোভাবে পরিষ্কার করে এরপরে হলুদ আর লবণ মরিচ দিয়ে মেখে রেখেছি। ভাত আর ডালটা হয়ে গেলে এরপর আমি রুই মাছটা ফ্রাই করে নিব। এরপর হচ্ছে এখন আমি সবজিটা কেটে নিচ্ছি, এরপর আমি শাকটা কেটে নিব। এর মধ্যে কিন্তু আমার ভাত আর ডালটা হয়ে যাবে। এরপর আমি একে একে রান্নাটা বসিয়ে দিব। এভাবে যদি সিস্টেমে রান্না করা হয় তাহলে কিন্তু রান্না করতে খুব বেশি সময় লাগে না। আবার একা মানুষের অনেকগুলো কাজ করতেও কিন্তু অনেক প্রবলেম হয় না। অনেক সময় দেখা যায় কি সিস্টেমভাবে যদি কাজ না করে কিন্তু সারাদিনই কাজ করতে হয়, কিন্তু যদি সিস্টেম মেনটেন করে কিংবা নিয়ম কানুন মেনটেন করে যদি রুটিন মেনটেন করে যদি কাজ করা হয় তাহলে কিন্তু সারাদিন কাজ করতে হয় না। এখন আমি সিমগুলো একটু দেখে দেখে তারপরে দিচ্ছি, কারণ সিমের মধ্যে অনেকগুলো পোকা থাকে, কিন্তু এই সিমের মধ্যে একটাও পোকা পেলাম না, মনে হয় নতুন সে বিদায়। এখন আমি মূলা শাকটা কেটে নেব। এর মধ্যে আমি রুই মাছটা ফ্রাই করার জন্য চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। আমার ভাত আর ডালটাও হয়ে গিয়েছে। এরপরে আমি রুই মাছটা যদি ফ্রাই হয়ে যায় এরপরে আমি তরকারিটা বসিয়ে দেব রুই মাছ দিয়ে। তারপর আমি মূলা শাকটা ভেজে নিব। আসলে একটু সিস্টেম কাজ করলে কিন্তু অল্প সময়ের মধ্যে কিন্তু অনেক কাজ করা যায়। প্রথমে চিন্তা করতে হবে কোন কাজ দিয়ে শুরু করলে আমার কিভাবে কাজটা শেষ হবে সেটা আগে মাথায় রাখতে হবে। আমি সব সময় খুবই দ্রুত কিংবা সিস্টেম মেনটেন করে তারপরে কিভাবে কাজ করলে আমার কাজটা আগায় যাবে সেটা আগে চিন্তা করে নিই। তারপরে সেই কাজটা আমি প্রথমে শুরু করি, যে কাজটা করলে আমার কাজটা খুবই দ্রুত হবে। আসলে আমি লেজি কাজ একদমই পছন্দ করি না। আমি খুবই পরিশ্রম করতে খুবই ভালো লাগে আর ব্যস্ত থাকতে খুবই ভালো লাগে। মাছটা রান্না করার জন্য কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিলাম। আমি যে তেলের মধ্যে রুই মাছটা ফ্রাই করেছিলাম সেই তেলটাও আমি এখানে দিয়ে দিয়েছি। এখন আমি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা একটু ভেজে নেব। পেঁয়াজটা ভাজা শেষ। এখন আমি দিয়ে দিব রসুন বাটা, তারপরে দিয়ে দিব হচ্ছে আদা বাটা। এটাকে আমি হালকা একটু ভেজে নেব যাতে করে কোনো কাঁচা ফ্লেভার না থাকে। এটা আমার ভাজা শেষ। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিব যাতে করে মশলাটা পুড়ে না যায়। এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া, ধনে গুঁড়া, জিরে গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ। আবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এরপর হচ্ছে দিয়ে দিব টমেটো কুচি। আমি সবসময় এই পর্যায়ে টমেটোটা দিয়ে দিই। অনেকেই কিন্তু রান্নাটা শেষ করার আগেই দেয়, কিন্তু আমার কাছে এভাবেই ভালো লাগে। আমি সবসময় এই পর্যায়ে টমেটোটা দিয়ে দিই। মশলাটাকে কষিয়ে নিব। মশলাটা কষানো শেষ। এখন আমি সবজিটা দিয়ে দিলাম। খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। এখন আমি এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে করে সবজিটা খুব ভালোভাবে কষানো হয়। সবজিটা কষানো শেষ। এখন আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিব। এখন আমি ভাজা মাছগুলো দিয়ে দিব। এরপর হচ্ছে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব যাতে করে সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়। আমার মাছ রান্নাটা শেষ। সবজিটা ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি শাকগুলো ভেজে নেব।
মূলা শাকটা ভাজি করার জন্য প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিব রসুন কুচি, তারপর হচ্ছে পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে কাঁচামরিচ। এখন আমি এটাকে একটু ভেজে নেব। এটা ভাজা শেষ, এখন আমি শাকগুলো দিয়ে দিব। শাকটাকে আমি একদম শুকনো শুকনো করে ভাজি করব। এরপর আমি পর্যাপ্ত পরিমাণ লবণ দিয়ে দিচ্ছি। আমার শাক ভাজিটা হয়ে গিয়েছে। আমি একদম শুকনো শুকনো করে শাক ভাজিটা করেছি। মূলা শাকটা কিন্তু এভাবেই বেশি ভালো লাগে, রসুনের পরিমাণটা একটু বেশি দিয়ে। আমি এখানে প্রায় একটার চেয়েও বেশি রসুন দিয়েছি। শাকের মধ্যে সবসময় রসুনের পরিমাণটা একটু বাড়াই দিতে হয়, তাহলে কিন্তু শাকটা অনেক ভালো লাগে। এখন হচ্ছে সময় 4টা। আমার একটু চা খেতে ইচ্ছে করছিল, তাই বিদায় আমি একটু চা বানালাম। আমার অনেক সময় এরকম মাঝে মধ্যে চা খেতে ইচ্ছে করে, তখন আমি চা বানিয়ে খেয়ে ফেলি। নর্মালি আমি এমনিতে 2বার চা খাই, সকালে একবার, তারপর হচ্ছে বিকেলে একবার। মাঝে মধ্যে খেতে ইচ্ছে করলে তখন কিন্তু বানিয়ে খেয়ে ফেলি। অনেক সময় তো আমার রাতেও খেতে ইচ্ছে করে, কিন্তু রাতে খাই না, কারণ ঘুমের ডিস্টার্ব হবে বিদায়। এটা হচ্ছে নারকেলের সন্দেশ, এটা হচ্ছে দুধ দিয়ে নারকেলের সন্দেশ। এটা হচ্ছে গত 2 দিন আগে আমার শাশুড়ি মা পাঠিয়েছে। এটা হচ্ছে হরলিক্স দিয়ে নারকেলের সন্দেশ। এটা আমার খুবই প্রিয়। এগুলো আমার শাশুড়ি, আমার বড় যা বানিয়েছে। আমার কাছে খুবই ভালো লাগে, আমার জন্য বিশেষ করে এটা বানিয়ে পাঠিয়েছে। আমার খুবই ভালো লাগে বিদায়। আরও অনেক কিছুই কিন্তু পাঠিয়েছে, অনেকগুলো কিন্তু জিনিসপত্র এয়ারপোর্টে রেখে দিয়েছে, কারণ এখন নতুন নিয়ম কানুন করেছে, আসলে এটা জানা ছিল না। উনি আমাদের জন্য প্রায় 3টা হাঁস দিয়েছে, তারপর হচ্ছে 5টা ইলিশ মাছ। একটাও কিন্তু আমাদের কাছে আসেনি, জাস্ট এসেছে সন্দেশ, তারপর হচ্ছে মধু, ফ্রেশ মধু, তারপর হচ্ছে তালের রস, তারপর হচ্ছে আমার মেজো বাসুর থাইল্যান্ড গিয়েছিল, ওখান থেকে আমার জন্য একটা ব্যাগ এনেছে, তারপর হচ্ছে মিহির জন্য জুতা, ঘড়ি, এগুলা দিয়েছে। এগুলো আনতে পেরেছে। এরপর হচ্ছে যে কাঁচা জিনিসপত্র, আমি আসলে সামানটা বলতে এখানে বেশি সামানটা বলা হয় আরবিতে, তাই আমি এটা বলছিলাম যে জিনিসগুলো আসলে কাঁচা ছিল, যেমন ধরো মাংস আর মাছ, শুটকি, এগুলো কিছুই আনতে দেয়নি, সব রেখে দিয়েছে। তারপর হচ্ছে আচারও দিয়েছিল, আচারটা পর্যন্ত আনতে দেয়নি। অনেক কিছুই দিয়েছিল, ইলিশ মাছের ডিম ভেজে দিয়েছিল, 5টা ইলিশ মাছ, ইলিশ মাছের শুটকি, কিছুই আনতে দেয়নি। আসলে খুবই খারাপ লেগেছিল যখন এগুলো আসেনি। আমি অনেক আশা করে বসেছিলাম এগুলোর জন্য। চাটা শেষ করার পরে এখন আমি হচ্ছে আমার জিনিসপত্রগুলো একটু ক্লিন করে নিব, একটু মুছে নিব। প্রতিদিন কিন্তু এগুলো মুছতে হয়। যেই দিন বাহিরে থাকি কিংবা কোনোখানে দাওয়াতে গেলাম সেই দিন হয়তো মোছা হয় না। বাসায় থাকলে আমি একদম প্রতিদিনই কিন্তু সবগুলো ক্লিন করি। এখানে তো তেমন কোথাও যাওয়া হয় না, জাস্ট মার্কেটে যাওয়া হয়, তারপর হচ্ছে পরিচিত ফ্যামিলি আছে তাদের বাসায় যাওয়া হয়, আর তেমন কোনোখানেই যাওয়া হয় না, সবসময় ঘরের মধ্যে থাকা হয়। দেখুন আমার মেয়ে ফ্রিজের উপরে কালার দিয়ে কি করেছে। ওর পেন্সিলের কালার নাই এমন কোনো জায়গা নাই, সবখানে ও ড্রয়িং করতে চাই, কেন জানি না, এটা একটা তার রোগের মতো। সারাক্ষণ ড্রয়িং করে, এরপরে সব জায়গায় শুধু ড্রয়িং পেন্সিল দিয়ে সবগুলো নষ্ট করে। দেখেন ফ্রিজটাকে কি করেছে। এখন আমি বড় ফ্রিজটাকে একটু বাহিরে থেকে পরিষ্কার করে নিব। বড় ফ্রিজটা ভিতরে পরিষ্কার করতে হবে, কয়েকদিন অনেক দিন হয়ে গেল এটা পরিষ্কার করা হয় না। এটা খুবই শীঘ্রই কিন্তু এটা পরিষ্কার করতে হবে।
এখন আমি আমার হাজবেন্ডের টেবিলটা পরিষ্কার করে নেব। প্রতিদিনই গোছাতে হয়, 1-2 ঘন্টা পরে আবারও গোছালো হয়ে যায় এটা। এখন আমি টেবিলটা একটু মুছিয়ে নেব। আমি টেবিলটাকে একদম ভালোভাবে গুছিয়ে নিলাম। আসলে আমার এটা গোছানো খুব বেশিক্ষণ থাকবে না, কয়েক ঘন্টা পরে কিন্তু এটা আবার স্বাভাবিক পর্যায়ে চলে যাবে। আমার মেয়ে হাজবেন্ড সব কিছু গোছালো করবে, এটা জিনিস ওখানে, ওটার জিনিস সেখানে রাখবে। কয়েক ঘন্টা থাকবে মাত্র এটা, এরপর আবারও গোছালো। আমি গোছাতে থাকবো আর ওরা দুইজন অগোছালো করতেই থাকবে। পেন্টার মেশিনটা একটু মুছে নিচ্ছি। আমি রুমের বেডের চাদরটাও চেঞ্জ করে দিয়েছি আজকে। এখন আমার পুরো ঘরের কাজ শেষ। পরিষ্কার পরিচ্ছন্ন যে কাজগুলো থাকে সেগুলো শেষ করে নিলাম, বিকেলের কাজগুলো। এখন হচ্ছে 5:20 বাজে। আমি এখন মিহিকে রেডি করিয়ে দিব টিউশনে যাওয়ার জন্য, মাথা বেঁধে দিব। আজকে ওর মুডটা খারাপ, মনটা একদমই ভালো নেই। কারণ হচ্ছে আজকে ওর জামাটা পছন্দ হয়নি। ব্লু জিন্সের সাথে নাকি ব্ল্যাক কালারের গেঞ্জি নাকি ওকে পচা লাগে, তার নাকি এটা ভালো লাগে না, এটা নাকি ম্যাচিং হয় না। তারপর আজকে আমি ওকে জোর করে পরিয়েছি, কারণ ও সবসময় কাপড় চোপড় নিয়ে বাহানা করে। আমি যে সময় বলি যে আজকে গেঞ্জি পরবো, বলবে আমি ফ্রক পরবো। আমি যদি বলি আজকে ফ্রক পরো, তাহলে সে বলবে আমি গেঞ্জি পরবো। সম্পূর্ণ আমার উল্টোটাই বলে। তাই আজকে আমি একদম জোর করে আমার পছন্দ অনুযায়ী তাকে আমি ড্রেসটা পরিয়ে দিয়েছি। এই জন্য ওর মন খারাপ। আমি যখন ও ছোট ছিল তখন আমি সব সময় অনেক বাচ্চাকে দেখতাম যে বাচ্চা কাপড় চোপড় নিয়ে বাহানা করতো, এটা পরবো না ওটা পরবো না। তখন আমি চিন্তা করতাম আমার মেয়েকে যদি আমি কোনো সময় যদি জিজ্ঞেস না করি আম্মু তুমি এটা পরবে নাকি আজকে এটা পরবে, তাহলে হয়তো বা সে এটা শিখবেই না, আমি যেটা পড়াবো সেটাই সে পড়বে। কিন্তু না, এটা আমার ধারণাটাই ভুল ছিল। এখন দেখি ও খুবই বাহানা করে কাপড় চোপড় নিয়ে, এটা পরবো না আমি সেটা পরবো না, অনেক বিরক্ত করে। তাই আজকে একদম জোর করে আমার পছন্দ অনুযায়ী কাপড়টা পরিয়ে দিলাম। ও বলে ব্লু কালারের জিন্স পরবো, কিন্তু ব্ল্যাক কালারের আমি গেঞ্জিটা পরবো না, এটার সাথে আমি অন্য আর একটা কালারের গেঞ্জি পরবো। এই হচ্ছে আমার মেয়ের কন্ডিশন। ওকে হচ্ছে টিউশনে নিয়ে যাবে আমাদের এখানে, মানে আমার হাজব্যান্ডের কোম্পানির লোক আছে, উনি সবসময় নিয়ে যায়, তারপরে নিয়ে আসে। অনেক সময় আমার হাজব্যান্ড যদি বাসায় থাকে তাহলে ও নিয়ে যায়। মাগরিবের নামাজটা পড়ার পরে আমি নাস্তাটা করে নিয়েছি। এরপর হচ্ছে আমি আমার চাটাও খেয়ে নিয়েছি। এখন আমি আমার হাজব্যান্ডের জন্য চাটা বানালাম। আসলে আজকে তেমন কিছুই নাস্তা করিনি, বাসায় যা ছিল তাই খেয়েছি। সন্দেশ, তারপরও হচ্ছে বিস্কিট, তারপরও হচ্ছে চনাচুর, এগুলাই টুকিটাকি খেয়েছি। কারণ এগুলো যখন মার্কেট থেকে আনি সবসময় রয়ে যায়, খাওয়া হয় না। তাই ভাবলাম আজকে নাস্তা বানাবো না, এইসব টুকিটাকি যাই আছে তা থেকে একটু একটু করে খেয়ে নিব।
এখন হচ্ছে আমি একটু গরম মশলা তৈরি করব। আমার বাসার মধ্যে একদমই গরম মশলাটা শেষ হয়ে গিয়েছে। এখানে আমি জাস্ট 4 ধরনের গরম মশলা নিয়েছি, লং, এলাচি, দারচিনি, গোলমরিচ। এটা আমি জাস্ট নর্মাল যে আমরা প্রতিদিন গরুর মাংস, মুরগির মাংস রান্না করে থাকি সেটার জন্য আমি তৈরি করছি। আর আমরা যেটা স্পেশালভাবে মাংস রান্না করি, যেটা হচ্ছে বিরিয়ানি, তারপর হচ্ছে রোস্ট, এগুলোর জন্য তো আলাদাভাবে মশলা থাকে। এখন আমি এটাকে একটু টেলে নিব, যেহেতু গরম মশলা একটু টেলেই নিতে হয়, তাহলে কিন্তু অনেক সুন্দর একটা ফ্লেভার আসে। খুব বেশি আঁচে টালতে হবে না, চুলাটাকে মিডিয়ামে রেখে মশলাটাকে আমি পাউডার করে নিলাম। আমি সব সময় গরম মশলাটা ঘরের মধ্যেই তৈরি করি, আর জিরাটাও আমি একদম ঘরের মধ্যেই তৈরি করি। আমার কাছে ঘরের তৈরি গরম মশলা আর জিরাটা খুবই ভালো লাগে, কেনাটা খুব বেশি সুবিধার মনে হয় না, কেমন যেন কোনো ফ্লেভারই আসে না। এই যে এটা দিয়ে যদি রান্না করে খুবই ভালো লাগে, একদম পাউডার হয়ে গিয়েছে দোকানের মতো। এখন হচ্ছে আমি মিহির জন্য আর মিহির হুজুরের জন্য নাস্তা তৈরি করব। মিহি চলে এসেছে, ওর হুজুরও চলে এসেছে। আজকে খুব বেশি নাস্তা তৈরি করব না, খুবই হালকা। আমি বার্গার বানিয়ে দিব বন দিয়ে, এর জন্য আমি একটা ডিম ভেজে নিচ্ছি। ডিমের মধ্যে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো, ধনেপাতা দিয়ে ভেজে নিচ্ছি। খুবই সিম্পল, খুবই ইজি। বনটাও আমি কিনে এনেছি। আমি সবসময় মিহির জন্য বনটা ঘরের মধ্যেই তৈরি করি, কিন্তু আজকে আমি তৈরি করতে পারিনি, সময় ছিল না। একবার চিন্তা করেছিলাম তৈরি করব, কিন্তু কেমন যেন আবার ভুলে গেলাম, তাই আর তৈরি করা হলো না। তাই ভাবলাম কিনে নিয়ে আসি। আমরা প্রায় সময় এভাবেই তৈরি করে খেয়ে ফেলি, খুবই শর্টকাট, খুবই ইজি, আর এটা স্বাস্থ্যকরও, ভালোও লাগে খেতে। রাতের খাবারটা শেষ করার পরে এখন আমি মিহিকে হোমওয়ার্ক করাচ্ছি। ও হচ্ছে বসে বসে ম্যাডাম যে হোমওয়ার্কগুলো দিয়েছিল সেগুলোই করছে। এরপর হচ্ছে ও ড্রয়িং করবে। ড্রয়িং হচ্ছে তার নেশা, এটা তো করতেই হবে। ভিডিও শেষে আমি আপনাদের সাথে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে আমি খুব বেশি গুছিয়ে কথা বলতে পারি না। জানি না আপনাদের কাছে কেমন লাগছে, আর আমার কথার মধ্যে কিন্তু অনেক ভুল থাকতে পারে, সেটাও আমি স্বীকার করি। সেটা আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন আশা করছি। আসলে এটা আমার ব্যর্থতা, আমি খুব বেশি গুছিয়ে কথা বলতে পারি না, খুব বেশি ভালোভাবে কথা বলতে পারি না। এটাও একটা মানুষের কোয়ালিটি থাকে, সেই কোয়ালিটিটা হয়তো বা আমার নেই, সে গুণটা হয়তো বা আমার নেই। আমি খুব বেশি গুছিয়ে কথা বলতে পারি না। আশা করছি আমার আজকের ব্লগটা আপনাদের কাছে ভালো লেগেছে। আমার ব্লগ যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিও সম্বন্ধে কোনো মতামত থেকে থাকলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।